সুন্দরবন সামগ্রিকভাবে সকলের কাছেই এটি পর্যটনের সুন্দর জায়গা। আমরা গর্বিত সুন্দরবনকে নিয়ে। অসাধারণ গাছগাছালি, মনে হয় যেন একেবারে আকাশ ছুঁয়ে যায়। লম্বা লম্বা গাছ, কিছুর আমরা নাম জানি, কিছুর জানি না, কিন্তু যারা সেখানে কাজ করেন বন বিভাগে কিংবা যারা প্রায়শই যান, হয়তো তারা অনেক গাছের নামই জানেন। সুন্দর সুন্দর এঁকে বেঁকে চলা নদীর নানা শাখা প্রশাখা রয়েছে। কতগুলো ভেতরের দিকে ঢুকে গেছে। চারিদিক থেকে গাছের পাতাগুলো যেন পানিকে স্পর্শ করার জন্য নুয়ে যায়। দেখতে বড় সুন্দর লাগে। ছোট ছোট নৌকায় করে অনেক সময় পর্যটকরা সেখানেও আনাগোনা করেন, ছবি তোলেন। আসলে সমস্ত বিষয়টি খুবই নান্দনিক। কিন্তু এই যে সুন্দর সুন্দর বন, তার পেছনে আরও কিছু গল্প আছে, যে গল্পগুলো ততটা নান্দনিক নয়, যে গল্পগুলো জীবন যুদ্ধের গল্প, যে গল্পগুলো বেঁচে থাকার গল্প, যে গল্পগুলো পর্যটকরা কিংবা আমরা যখন বেড়াতে যাই আমরা ততটা ভালো করে অনুধাবন করি না কিংবা অনুধাবন করতে চাই না, বা তাদের পাশে এসে কিছুটা সাহায্য করে তাদের যেন অন্য পেশায় তারা যেতে পারেন, সেই দিকটায় আমরা মনে হয় না তেমন একটা খেয়াল করি। আমি মৌয়ালদের কথা বলছি। আমি বলছি সেই জেলেদের কথা যারা নানা প্রতিকূলতাকে সহ্য করে মাছ ধরতে বার হন। আমি বলছি সেই মৌয়ালদের কথা যারা একটু মধু আহরণ করে জীবিকা নির্বাহের জন্য বাঘের আক্রমণ, কখনো বা কুমিরেরও আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষা হবে কিনা আদৌ তা না ভেবেই জীবন জীবিকার তাগিদে ঘুরে বেড়ান সুন্দরবনের আনাচে কানাচে, জঙ্গলের ফাঁকে ফাঁকে। খুঁজতে থাকেন কোথাও একটা মৌচাক পাওয়া যায় কিনা। মৌচাক পেলেই তারা মধু আহরণে ব্যস্ত হয়ে ওঠেন। দৃশ্যটি দেখতে খুবই নান্দনিক মনে হতে পারে। আমরাও যখন দৃশ্য ধারণ করছিলাম, আমাদেরও দৃশ্য ধারণ করবার সময় বিষয়টি খুব নান্দনিক, খুবই উত্তেজনাকর, খুব থ্রিলিং যাকে বলবো, সেরকমই মনে হয়েছে। আমরা যদি একটু গভীরে যাই তাহলে চিন্তা করে দেখুন, একটু মধু আহরণের জন্য তারা কতগুলো বিপদকে অতিক্রম করছেন, কিংবা বিপদের মুখোমুখি হবেন জেনেও তারা যাচ্ছেন মধু আহরণে। কারণ তাদের অর্থের প্রয়োজন, অর্থ লাগবে, সংসার চালাতে হবে। তারা বনের ভেতর দিয়ে পথ চলেন, কিন্তু স্পষ্টত বোঝা যায় আসলে কি তারা পথ চলছেন, নাকি তাদের দুটো চোখ কেবলই খুঁজে বেড়াচ্ছে কোথায় কোন গাছে মৌচাক আছে। মৌচাক থাকলে তারা মধু পাবেন, সেই মধু তারা আহরণ করবেন। কিন্তু বিপদ তাদের অনেক, পদে পদে তাদের সতর্কতা অবলম্বন করতে হয়। তারা জানেন না কখন বাঘ আসবে, তারা জানেন না একটু মুখ ধুতে গেলে, একটুখানি গোসল করতে গেলে কখন কুমিরের শিকারে তারা পরিণত হবেন। এমন কত মৌয়াল আছে যাদের জীবন গেছে বাঘের পেটে, যারা বাড়ি থেকে বেরিয়েছেন হাসতে হাসতে, কিন্তু তাদের দেহাবশেষটি বাড়িতে ফেরেনি। বাঘ টেনে হেঁচড়ে নিয়ে গেছে তাদের। আসলে তাদের জীবনটা বড়ই বিপজ্জনক, মোটেই নান্দনিক নয়, মোটেই আমরা যাকে বলবো এক্সাইটিং তেমন কিছু নয়। একেবারেই বিপদ সংকুল, ভয়াবহ একটি জীবন, যে জীবনটি তাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, কারণ সংসারটি তাদের চালাতে হবে, সংসারের চাকাটি ঘোরাতে হবে। তারা দেখেছেন অনেক স্বজনকে বাঘ টেনে হিঁচড়ে নিয়ে গেছেন, মাতম করেছেন, বাঁচাবার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তারপরও পরের দিন আবার তারা তাদের সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেছেন, আবারও সেই বনে যেখানে তাদেরকে মধু আহরণ করতে হবে বাঁচার জন্য। আমার নাম মোহাম্মদ কুদ্দুস গাজী, বাবার নাম মোহাম্মদ মকসুদ আলী গাজী, বাড়ি বুড়িগোয়ালিনী, এই জেলা সাতক্ষীরা, শ্যামনগর। আমরা জঙ্গলে যে সময় যাই মধু
ক্রয় করতে, সে সময় সরকারি রয়্যালটি পাস করি আমরা 6 জন। এই 6 জন পাস করি, পাশের রয়্যালটি নেয় 12,000 টাকা। এটা দিয়ে আমরা জঙ্গলে যাই মধু ভাঙতি, খাওয়ার ইত্যাদি নিয়ে 15 দিনই চাউল বাজার সব কিছু নৌকায় নিয়ে যাই। নিয়ে যেয়ে আমরা ওই নৌকায় থাকি, রাত হইলে নৌকার ভিতরে থাকি। আমরা দিন হইলে ওই জঙ্গলে উঠি, 7টায় উঠি আর 4টায় ফিরে আসি। 2 জন 1 জন মিলে ছাটা দেয়, জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে যাই নদী, ওই যে সময় গাছে এরকম একটা গাছের ভিতরে পাওয়া যায়, সেটা ভাঙিয়ে নিয়ে আসি। ওই হাঁটতে যাই, মানে একের পর এক সিরিয়ালে দাঁড়িয়ে আমরা যাই। বিরাট কষ্ট হয়, মানে কষ্ট কথা কী করবো, ওই যে মধুটা ভাঙি নিয়ে আসি নৌকায় থাকি। নৌকায় যে সময় থাকি সে সময় মোড়া একটা পাত্রে রাখতে হয়, যখন উঠাই ভাঙি কাটি সে সময় তো কষ্ট হয় বিরাট। যে সময় কাটি যায় সে সময় অনেক সময় পা হাত কাটি যায় এই মধু কাটতে গেলে, আবার পোকায় কামড়ায়। মানুষ কেউই তার ভবিষ্যৎ বলতে পারে না, একমাত্র আল্লাহই জানেন কার কপালে কি লেখা আছে। তবু মানুষ কিন্তু বাঁচতে চায়। মানুষ চায় যে সে তার সমস্ত কাজ শেষ করে নিরাপদে স্বজনদের কাছে ফিরবে, কিন্তু হঠাৎ বিপদ কখন আসবে কেউ জানে না। জীবন বা ভাগ্য কাকে কোথায় কোন পথে নিয়ে যাবে কেউ বলতে পারে না। তারপরও তারা সতর্ক থাকে। হঠাৎ একটু আওয়াজ শুনলে অতর্কিতে ভয়ার্ত চোখে তারা পেছনে ফিরে তাকায়। এখনই কোনো বাঘ আসবে না তো, এখনো কোনো হিংস্র জন্তুর আক্রমণে এখনই আমি পরাস্ত হব না তো, আমি লাশ হয়ে যাব না তো। আমরা যে সময় মধু করাই মানে খুঁজতে যাই, একটা শাক পাইলে আমাদের কামড় দেয়, মানে দৌড়ে যেতে হয়, ভয় থাকে। জঙ্গলের থেকে যে বাঘ আছে, কুমির আছে, মানে সাপ আছে, যে সময় আমরা একজন ভয় পাইলে সবাই এক কারণে যাওয়ার পরে আমরা সব আবার ওদের খেদাই দিয়ে আবার হাঁটি, আবার চলে যাই। না, অস্ত্র ব্যবহার করি না, লাঠি থেকে সাথে লাঠি ঠেঙা নিয়ে যাই, হাতের লাঠি থেকে যাই গাছের গায়ে বাড়ি চড়ি মারি, মানে সবাই মিলে একসাথে যাই, যে হাক্কা দেয় জোরে হাক্কা দিলি সে সময় ও একটু চলে যায়, হাই এরকম সবাই মিলে একসাথে দিলি জোর হয়, হলে ও চলে যায়। আমরা এই সুন্দরবনে আমরা এই মধু করাই করি। এই মধু করাই করতে আমরা প্রতি বছর আসি, মানে 6 জন লোক আসে আমরা মধু করাই করি। এখান থেকে মধু করাই করে আমরা বাইল বাচ্চা পোষাই। এখানে খাওয়া দাওয়া সব কিছু আছে, এই নৌকার ভিতরে রাখি। 14 দিনের খাওয়া দাওয়া সব কিছু রেখে দিই। 15 দিন পাশের রয়্যালটি, এরপরে আমরা 14 দিন পরে এখানে আসার পরে এই জঙ্গলে মধু পাচ্ছি না, সে সময় সবাই মিলে এই জঙ্গলে যাচ্ছি। একটা মধু পাইছিলাম, সেই মধুটা ভেঙে আমরা নৌকায় উঠছিলাম। নৌকায় ওঠার পরে সবাই বললো গা গোসল করে নাও, এইখান থেকে গা গোসল করে অন্য জায়গায় যাইতে হবে। বেলা অনুমানিক 2টার সময় আমরা এই জঙ্গলে এই খালের ভিতরে আমি দেখি আমার এই হাত কুমিরে ধরছে কি কেতো ধরছে আমি বলতে পারি না। এইখানে এই জায়গায় এইখানে ধরছে কুমিরে, যে সময় নিয়ে যাচ্ছে আমার এক ঠ্যাং ধরে, সে সময় একজন ধরে উঠলো আমার বন্ধু, সে উঠে গেছে আমি আর কিছু বলতে পারি না, সরের উপর রাখি দিয়েছে। এইখান থেকে আমি দেখলাম হসপিটালে ভর্তি। আমরা মধু কাটছি 13 দিন, কাটি কোনো মধু পাইনি। নামাবার পরে বললাম কালকে বাড়ি চলে যাবো। এই মুহূর্তে আমরা বললাম তাহলে আজকে তো মধু পাল না, তা গোসল করে খাইয়ে দিয়ে চলো আরেক দিকে সরে যাই।
সেই অবস্থায় আমরা যাবো বলি সবাই একসঙ্গে গোসল করতে নামছি। নামার পরে তার ফলে 3 জন গোসল করে উঠছে আর আমরা 3 জন নদীতে ছিলাম। এর মধ্যে হচ্ছে কুমুরে এসে কুদ্দুস গাজীর ওনার হচ্ছে আক্রমণ করেছে। করার পরে ও পেছনে হাবুর ডোর করে বাড়ু দাপ্তারপ্তি করে। এর মধ্যে আমরা দেখি পেছনে তাকে দেখি যে ওই অবস্থা। এবার হাতে লাঠি ছিল কাছে, লাঠি দিয়ে বড়ু করছি। করার পরে তাকে আমরা উদ্ধার করেছি। করার পরে চরের পর যখন টানিয়ে উঠাইছি, ওঠানোর পরে উনি অজ্ঞান হয়ে গিয়েছিল। দেওয়ার পরে আমরা বাইয়ে বাড়ি আনছি, আনিয়ে শ্যামনগর সদর হাসপাতালে তার ভর্তি করে সেখান থেকে চিকিৎসা করে পরে সুস্থ করে বাড়ি আনছি। আনার পরে এখন বর্তমান সে একটু সুস্থ আছে। কিন্তু আমরা কিন্তু গরিব মানুষ, এইবার মধু আহরণ করে আমার বাপদাদার আমলের থেকে মধু আহরণ করতেছে এবং আমরাও সেই অবস্থায় করতেছি। কিন্তু যদি এইভাবে যদি আমাদের সরকার যদি কিছু সাহায্য করতো, কি আমাদের প্রতি একটু খেয়াল রাখতো, তা মানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারতাম। আমার এই বামাতে এই 18 জায়গায় আহত করছে। ওই যে এই কুমিরির দেখে তারপরে ডাক্তার বলছে যে তোমার এই তো অনেক টাকা লাগবে, ইঞ্জেকশন লাগবে 10-12টা, তুমি এত টাকা পাবা কোথায়? তারপরে আমাদের যে ছিল হালিম নাম করে যে ছেলেটা ছিল, এ অনেকের কাছ থেকে সাহায্য নিয়ে কয়টা টাকা ওইখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওইখানে 5টা-7টা ইঞ্জেকশন আমাকে দেয়। 4 দিন পরে বাসায় ফিরছি। বাসায় ফেরার পরে একটু ভালো লাগছিল, আবার ইদানিং মানে ট্রিটমেন্ট করতে হবে, ওষুধ পানি খাচ্ছি। যারা মওয়ালি আছে তারা মধু সংগ্রহের জন্য বনের ভিতর, গভীর বনের ভিতর যায়। সেক্ষেত্রে দেখা যায় তারা যখন মৌচাকের খুঁজতে থাকে, সেক্ষেত্রে তারা নিচের দিকে তেমন একটা আশেপাশে খেয়াল রাখে না। এক্ষেত্রে বাঘের আক্রমণের একটা সম্ভাবনা থাকে, যেহেতু তাদের দৃষ্টিটা সবসময় উপরের দিকে থাকে, গাছের দিকে থাকে মৌচাকের। আমাদের পরামর্শ হচ্ছে আপনারা মওয়ালিরা যখন ভিতরে প্রবেশ করবে তার আগে একটা সবাই মিলে আওয়াজ দেওয়া বা পটকা জাতীয় কোনো কিছু ফুটানো, যাতে বাঘ আশেপাশে থাকলে দূরে সরে যায় এবং সংঘবদ্ধভাবে চলা। যদি কোনো কারণে মওয়ালিরা আহত বা আক্রান্ত হলে আমাদেরকে যদি কোনোভাবে খবর পৌঁছাতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা খুব দ্রুত তাদেরকে রেস্কিউ করার চিন্তাভাবনা করি। এবং কোনো কারণে বন্যপ্রাণী দ্বারা আক্রমণের শিকার হলে, সেক্ষেত্রে আহত বা নিহত হলে আমরা তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। জঙ্গলে এই কামাই করি, এই নির্ভর নিয়ে আমাদের বাচ্চাদের খাওয়াই, এতে আমাদের আর কিছু নাই। আমার 3টা মেয়ে, একটা পোলাটা ছোটো, এখন কুমিরই তো আকার করছে, নিয়ে গেছে, হাতখানাও নিয়ে গেছে। এতে আমাদের আরও পাশে পড়তে যদি সহযোগিতা না করতো, আমার তো নিয়েই চলে যেত। তারপরে আমি উদ্ধার পাইছি একজনের জন্য, খুব সে আমার ভাই একজন, মহলে আইছিলাম, আসি এক কুমির ধরছে, এখানে খুব বড় আকারের হয়েছে। আমার যে সময় কুমির নিয়ে যাচ্ছে সে সময় হাতে কামড়াইছে, দেখেন সব নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে একজন ধরছে আমার পিছন দিয়ে, না ধরলে আমি তো উঠতেই পারতাম না, সে নিয়েই চলে যেত কুমিরি। কি সুন্দর নদী, কি সুন্দর গাছ, কি সুন্দর সবুজের সমারোহ, গহীন বন, মাঝে মাঝে ঘাস, মাঝে মাঝে এঁকে বেঁকে চলেছে নদী। মানুষ ভাবুক হয়ে যায় এখানে এলে, মনে হয় এখানেই থেকে যাই। এত সুন্দর, ঢাকা শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা নির্জন প্রকৃতি, পাখির ডাক ভেসে আসছে, মাঝে মাঝে ছলাৎ ছলাৎ করে নদীর পানির শব্দ হচ্ছে, কখনো বা শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। এটা আসলে একটি গাছের সঙ্গে আরেকটি গাছের ঘর্ষণে এমন আওয়াজের সৃষ্টি হয়, কিংবা বাতাস যদি বয় তখন গাছের ফাঁক দিয়ে মনে হয় যেন কেউ শীষ দিয়ে গেল। এত সুন্দর প্রকৃতি। এই প্রকৃতি বারবার হাতছানি দিয়ে ডাকে, এই প্রকৃতি বারবার মানুষকে কাছে পেতে চায়। মানুষও এই প্রকৃতির কাছে গিয়ে নিজের সুন্দর শৈল্পিক সত্তাকে বিলীন করে দিতে চায়। কিন্তু এই সুন্দর প্রকৃতি কখনো কখনো সুন্দর থাকে না, কখনো কখনো হয়ে ওঠে ভয়ার্ত। যখন কোনো মওয়ালকে আক্রমণ করে বাঘ,
তখন সেটি একটি বড় চিৎকারে পরিণত হয়। চারিদিকে গাছের ফাঁকে এলোমেলো বাতাসে তার চিৎকার ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়, তার সঙ্গীদের চিৎকার ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়, যেন সমস্ত সৌন্দর্য ছিন্ন বিচ্ছিন্ন করে তার আওয়াজটি, তার আর্তচিৎকারটি মুখ্য হয়ে ওঠে। এটাই জীবন। জীবন মরণের সন্ধিক্ষণ নিয়ে যারা লড়াই করেন জীবনকে বাঁচাবার জন্য, অর্থের জন্য, সংসারের চাকাটি সচল রাখবার জন্য, আসুন আমরা তাদেরকে কিছুটা সাহায্য করি, অথবা তাদের নিয়ে কিছু ভাবি। কিছু একটা করা দরকার, তাদের জন্য কোনো একটা সংগঠন করা দরকার, তাদের জন্য নিরাপত্তা বেষ্টনীটা আরেকটু বাড়াবার দরকার। আমাদের ভাবতে হবে, আমাদের সব সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে হবে, এবং ভাবনাতেই শেষ নয়, আমাদের সেই ভাবনাকে কার্যকরও করতে হবে।